আতঙ্কে ভয়ে তৃণা দৌড়ে জয়দেবের কাছে গেল। তাকে ডেকে নিয়ে এলো বাড়ির উল্টো দিকের পথে। এখনো রাতের আধার পুরোপুরি নামেনি, সূর্য শুধু গাছপালার পাকে হারিয়ে গেছে। এদিকটা ফাঁকা, তাকালে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, আলো কমে আসছে। জয়দেব তৃণার ভয়াত্মক চোখ মুখ দেখে হেসে বলল, জানো তো, ভয়েস কখনো কখনো নয়েজ হয়। নয়েজ মানুষ মনে রাখে না, কিন্তু বিরক্ত হয়। বলেই জয়দীপ এক পাতার একটি চুক্তিপত্র তৃণার হাতে তুলে দিল। সঙ্গে নিচে স্টেপল করা একটি চিঠি। মুখে আর কিছু বলল না। তৃণা তড়িৎ চোখ বুলিয়ে আবছা আলোয় কাগজখানি দেখে মুহূর্তে ঘেমে উঠল। একদম নিচে তার নিজের হাতে স্বাক্ষর। নিজেই সবটা লিখেছিল বিয়ে ঠিক হওয়ার আগে। তখনও এই জয়দেব ছিল, 3 বছর আগের লেখা। ঠিক কী লিখেছিল মনে নেই, কিন্তু সে কিছু প্রতিজ্ঞা করেছিল। কিছু কাজ কোনোদিন করবে না, সেই সত্ত্বেই বিয়ে করবে অভিনন্দন। দ্রুত চোখ বুলিয়ে নিল একবার তৃণা। প্রথম পাতাটি দেখা হয়ে গেলে দ্বিতীয় পাতাটি খুলল। এটি অভিনন্দের লেখা একটি চিঠি লিখেছিল জয়দেবকে। এই চিঠিখানি দেখেই চমকে উঠে তৎক্ষণাৎ জয়দেবের হাতে অঙ্গীকারপত্রটি তুলে দিয়ে একেবারে চুপ করে গেল তৃণা। দেখতে দেখতে ভয়ে তৃণার চোখ মুখ সাদা হয়ে উঠল। জয়দেব তৃণাকে দেখে আর একবার হাসল। হাসতে হাসতে বলল, নিচে পিন করা চিঠিটা আমাকে বিয়ের আগে লিখেছিল। বলেছিল এমন মেয়ে পেলে বিয়ে করব, নইলে নয়। তোমাকে দেখে মনে হয়েছিল তুমিই সেই মেয়ে, যে শহরের প্রাচুর্যের মধ্যে গিয়েও পাল্টাবে না, গ্রাম্য সরলতাটুকু ধরে রাখতে পারবে। তুমি নিজের হাতে লিখেও ছিলে তেমন। অথচ এখন নিজের দিকে একবার তাকাও, সব বুঝতে পারবে। একটু থেমে জয়দেব আবার বলল, অথচ দেখো, অভিনন্দন তেমনই আছে, শুধু পাল্টে গেছো তুমি। ভেবে দেখো কি আকাশচুম্বী চাহিদা তো হয়েছে তোমার। জাস্ট একবার ভাবো। জয়দেবের কথা শুনে তৃণা অনেকক্ষণ চুপ করে রইল। মাথা নিচু করে কি যেন ভাবল। শেষে ধীরে ধীরে বলল, আমাকে কি অভিনন্দন এখানে রেখে যেতে চায়? জয়দেব আরেকবার হাসল। হাসি থামিয়ে বলল, অভিনন্দন এমনটা চায় না, তুমি নিজেই লিখেছ এমনটা। যদি তুমি পাল্টাও তাহলে ফিরে আসবে বাবা মায়ের কাছে, বিনা শর্তে। তুমি নিজেই লিখেছ, আরেকবার পড়ে দেখো। বলেই কাগজখানি এগিয়ে ধরল জয়দেব। কাগজখানি তৃণা নিল না, সে চেয়েও দেখল না। সে জানে কি লিখেছিল, সব মনে পড়ছে তার। নিজের অজান্তেই ধীরে ধীরে সব ভুলে গেছিল সে। পেছনে ফেলে আসা পথ যেমন মানুষ মনে রাখে না, ঠিক তেমন। তৃণা ধীরে ধীরে সরে আসে সেখান থেকে, কোনো বাক্য ব্যয় না করে, কথা না বাড়িয়ে। সে বুঝতে পেরেছে কিছু না বলেও মানুষ কঠোর হতে পারে, নীরবেও প্রতিবাদ করা যায়। অভিনন্দন সেটাই করেছে। সে ফিরে এলো স্বামীর কাছে। সন্ধ্যা হয়ে গেছে। চারিদিক থেকে আঁধার ছুটে আসছে ঘর বাড়িতে, গাছপালাতে ঢেকে ফেলেছে চারিদিক ধীরে ধীরে। বাড়ির নিচেই একা দাঁড়িয়ে ছিল অভিনন্দন। ছায়ামূর্তির মতো লাগছে এখন ওকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির কলতান শুনছে। গ্রামে এলে ও এখানে দাঁড়ায়, পাখিদের কথা শোনে, বাড়িতে বাড়িতে শাক বাজে, সেগুলো শোনে। তৃণা গিয়ে অভিনন্দের একটা হাত ধরল। একটুখানি সময় নিয়ে ধীরে ধীরে বলল, সবাইকে ফিরে যেতে বলো, আমি এখানে থেকে যাচ্ছি। আমি তো সেটাই লিখেছিলাম। অভিনন্দন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে রেখে যেতে আসিনি, তোমাকে পুনরায় মাটির গন্ধ নিতে এনেছি। বিয়ের আগে তোমার শরীরে যে গন্ধটা ছিল, আমার বড় প্রিয় ছিল সে গন্ধটা। অনেকটা সময় চুপ করে থেকে তৃণা ধীরে ধীরে বলল, আমার আঁচলে এক মুঠো মাটি তুলে দেবে পথের পাশ থেকে? দাও না তুলে। কি করবে? বেঁধে রাখবো, আঁচলে বেঁধে রাখবো অভিনন্দন। এবার তৃণার একটা হাত শক্ত করে ধরল অভিনন্দন। তারপর অনুচ্চ স্বরে বলল, মাটি নয়, মাটির গন্ধটা বেঁধে রাখো, ওই গন্ধটা আমার বড় প্রিয়। তৃণা আর কিছু বলল না, শুধু এগিয়ে এসে অভিনন্দের বুকে মাথা রেখে আবেশে চোখ বুজল।